মন আইছে বাগনি আইছে রে নয়ন তুই তো কইতা পারস না হের লগে মন হে আছে না কি ওর লগে প্রতিজ্ঞা করছে কইরা এই কাজটা করেছে হ্যাঁ আর হ্যাঁ আমারও ছিল না আর আমিও হেরেছি জান দিয়ে তো ভালো ভাইয়া ভালো বেশি ভালো লাগাতে মানে বাড়ির কোনো জামালাই না দিয়ে আর মনে বলে একটা বাড়ি আমরা আমরা মা পুতে লাশ খাম খাইছি হে যে দিন ওষুধটা খাইব তোর কত কিছু বানাবো বই দিয়ে লাগবে সাথে আরে একলা হের এমন আগে ধরে কোনো গর্দ থাকতো না আর আমরা কইতাম হের তো ছোটবেলা থেকে যার কথা শুনে আজকের ভিডিওটা শুরু হলো উনি আমার মা। হ্যাঁ বন্ধুরা, উনি আমার পাগল মা, অবাগী মা। যতই দিন যাচ্ছে ততই যেন পাগলামিটা বেড়ে যাচ্ছে। আসলে মা কিন্তু কোনোদিনও সন্তানকে ভুলতে পারে না, সেই সন্তানটা ভালো হোক বা খারাপ। আজকে দেখতে দেখতে 2টা মাস হয়ে গেল, আমার ভাইটা নেই। সারাটাক্ষণ নয়ন আর মন। ভাইয়ের নাম ছিল নয়ন আর আমার নাম মন। 2টা নামই সারাক্ষণ মন নয়ন বলে ডাকতেই থাকে। বলতে পারো এক প্রকার পাগলের মতো হয়ে আছে। আর কিছুদিন গেলে হয়তো মাটাকেও মেন্টাল হসপিটালে রাখতে হবে। নিজের মাকে নিয়ে এ কথাটা বলতে খারাপ লাগলেও এটাই সত্যি, কারণ যত দিন যাচ্ছে ততই মার পাগলামিটা যেন বেড়েই যাচ্ছে। তোমাদের সাথে একটু সময় শেয়ার করলাম মার বকবকগুলি। সারাদিন এক কথাই বলতে থাকে, নয়ন ভাত খেতে আয়, নয়ন মন এসেছে, ভাগ্নি এসেছে, তুই কোথায়। মানে সারাক্ষণ নয়ন আর নয়ন। একটা মানুষ যদি একটা বিষয় নিয়ে সারাক্ষণ চিন্তাভাবনা করে কথা বলে, সেই মানুষটা কতদিন আর সুস্থ থাকে বলো। তার মধ্যে বাবাটাও অসুস্থ। এই মুহূর্তে মা নিজেকেই ঠিক করে রাখতে পারে না, এখন আরও একটা মানুষকে বাচ্চার মতো যত্ন করে সুস্থ করে তুলতে হবে। আর আমি এমন এক অবাগী সন্তান, না কাছে থেকে একটু যত্ন করতে পারছি ওদের, না দূরে থেকে কিছুটা আর্থিক দিক দিয়ে সাহায্য করতে পারছি। জানো তো বন্ধুরা, এখন নিজেকে বড় অসহায় মনে হয় গো। তোমাদের সাথে কথা বলতে বলতে মার সংসারের অনেক কয়টা কাজ কিন্তু আমি সকাল থেকে করে নিয়েছি। বিছানার সমস্ত কিছু রৌদ্রে দিলাম, খাতা কম্বল বালিশ। অনেক দিন ধরে নাকি এগুলি রৌদ্রে দেওয়া হচ্ছে না। কে দেবে বলো তো, বাবাকে নিয়ে তো মা ব্যস্ত থাকে, এই টুকটাক কাজগুলি কে করবে। যেহেতু আমি এই মুহূর্তে কাছে আছি, তাই কিন্তু ভাবলাম বিছানাগুলিকে একটু রৌদ্রে দিয়ে দিই। আর একটা কম্বল আর বেডশিট নিয়ে আসলাম ধোয়ার জন্য। বালিশের কভারও নিয়ে এসেছি, মানে বিছানার যা ধোয়ার আর কি সমস্ত কিছু ভিজিয়ে রাখছি, একটু বাদে ধুয়ে দেব। তার সাথে কিন্তু মেয়ের আবার 2টা জামা আছে, কালকে যে এসে পড়েছিল ওইগুলি ভরে গেছে, তাই ওগুলিকে একটু ভিজিয়ে নিচ্ছি, ধুয়ে দেব একসাথে। আশা করি আমার সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। ওইদিকে কাপড়গুলি ভিজিয়ে রেখে চলে আসলাম এদিকে 1 মগ জল নিয়ে ভাইয়ের হাতের লাগানো গোলাপ গাছটাতে একটু জল দিতে। দেখতে দেখতে গাছটাও কত বড় হয়ে যাচ্ছে দেখো। গাছ আছে কিন্তু গাছের মালিক নেই। এমন কত শত গাছ আছে বলো, ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, কিন্তু গাছের মালিকগুলি অনেক দূরে হারিয়ে গেছে, যেখান থেকে আর কোনো দিনই ফিরে আসবে না। এই গাছটাকে অনেক যত্ন করে রাখছি আমরা সবাই। এটা আমার ভাইয়ের লাগানো শেষ স্মৃতি। জানো তো বন্ধুরা, আমার ভাইটা না গাছ লাগাতে অনেক ভালোবাসতো। আর এই গাছটা লাগানোর পরে আমাকে যে কতবার ফোন করে বলেছিল, বর্দি গাছটা না অনেক বড় হয়ে যাচ্ছে, ফুল ধরছে না রে, কী করবো বলতো। আর আমি যখন আসতাম তখন 2 ভাই বোনে মিলে গাছের ডালগুলিকে কেটে কেটে ছোট করে দিতাম। আজকে ভাইয়ের গাছটার সামনে বসে আছি, ভাই নেই। এটা হলো একটা ছোট্ট চেরি ফল গাছ, এটাও অনলাইন থেকে এনে লাগিয়েছিল। সারা জীবন তো আর মানুষ থাকে না, মানুষের স্মৃতিগুলি নিয়ে আমাদের বাঁচতে হবে।
অনেক সময় বসেছিলাম ওই গাছগুলির কাছে, তারপর নিজের সাথে যুদ্ধ করে উঠে আসলাম। বেলা প্রায় 8টা বাজতে চললো, এখনও কিন্তু ছাগলগুলিকে ছাড়া হয়নি। তাই এখন কিন্তু আমি ছাগলগুলিকে নিয়ে একটু নিচের জমিতে দিয়ে আসবো, যেন ওরা খেয়ে পেট ভরতে পারে। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সব সময় থেকেই যাবে গো। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। যত যাই করি না কেন দেখতে দেখতে কিন্তু বেলাটা অনেকটাই হয়ে যাচ্ছে, আর বাড়িতে যাওয়ার সময়টাও চলে আসছে। ইচ্ছে না করলেও যেতেই হবে, কারণ অনেক কিছু আছে, তোমাদের আস্তে আস্তে সমস্তটা বলবো। তো এদিকে দেখো মা আর দিদন আর বাবু মিলে, মানে আমার শ্বশুরমশাই, ওরা 3জন মিলে ছিমের বিচিগুলি খুলে রাখছে আমাদের বাড়িতে নেওয়ার জন্য আর কি। অসীম ভাই কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, অনেক ভালো লাগে। আর জানো তো দিদিভাই, কাছের মানুষ হারিয়ে গেলে যে কতটা কষ্ট হয় তা মাই বুঝে। হ্যাঁ গো ভাই, ঠিকই বলেছো। তোমরা অনেকেই হয়তো বিরক্ত হও আমার এই কথাগুলি শুনে বা আমার ভাইয়ের কথা শুনে, আর এমন অনেক মানুষ আছে আমাদের রিলেটিভের মধ্যে যারা আমার মায়ের কষ্ট দেখলে এখন বিরক্ত হয়, যে 2 মাস হয়ে গেছে এখন কিসের এত কান্নাকাটি, এখন তো ঠিকঠাকভাবে চলতে পারো। কিন্তু একটা মা তো কোনোদিনও তার সন্তানকে বলতে পারবে না। যতদিন মা বেঁচে থাকবে, বাবা মা বেঁচে থাকবে, ততদিন কিন্তু এই সন্তানটার জন্য কষ্ট পেয়েই যাবে। আমার জন্মের আগে আমার একটা দাদা অসুস্থ করে, মানে ওই আতুরঘর হয় না, আতুরঘরেই মারা গেছে। ওই ভাইয়ের কষ্টটা এখনও ওরা বলতে পারেনি। এখন আবার এত যত্ন করে বড় করা ছেলেটা হারিয়ে গেছে। তো বুঝতেই পারো 2টা সন্তান হারিয়ে বাবা মা এখন কি পরিস্থিতিতে আছে। এখন কিছু কিছু মানুষ বিরক্ত হতেই পারে, কারণ তাদের তো আর হারায়নি, হারিয়েছে আমাদের। আমিও তো অসহায় হয়ে গেছি। আমার একটা মাত্র ভাই ছিল, বাবা মা না থাকলে তো ভাই খবর নিত, এখন তো সেই খবর নেওয়ার মানুষটা আর নেই। জানো তো বন্ধুরা, আমিও বাবা মার মতো আমার ভাইটাকে এই জীবনে কোনো দিন ভুলতে পারবো না। অসীম ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা গো, এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। মেদিনীপুর নদিয়া থেকে শঙ্করী দিদিভাই কমেন্ট করেছে, বোন তোমার মেয়েটা কেমন আছে গো, আর তোমার ভিডিওগুলি অনেক সুন্দর হয়, আমি প্রত্যেক দিন দেখি বোন, এভাবেই এগিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে মেয়েটা এখন একটু সুস্থ আছে। এই যে দেখো, মেয়েটা খেলা করছে পাশের বাড়িরই একটা ছোট্ট ভাইজির সাথে। ওরা 2জন একসাথে হলে কিন্তু বেশ খেলা করে, বাচ্চা মানুষ তো, 2জন 3জন বাচ্চা হলে বেশ ভালোই লাগে। আমিও একটু দুষ্টামি করে চলে আসলাম এখানে কাজ করতে। আর দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা গো, এত দূর থেকে এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। তুমিও ভালো থেকো। মেয়ে হয়ে জন্ম হয়েছি তো, তাই মার কষ্টটা হয়তো একটু বেশিই বুঝি। আর এমনিতেও ছেলেদের থেকে মেয়েরাই একটু কষ্টটা বেশি বোঝে মার। একটু বাদেই চলে যাব, বারবার বলছে রেডি হওয়ার জন্য, কিন্তু আমি যতটুকু পারছি মার কাজ এগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওই আগে যে কয়েকদিন এসে থেকে গিয়েছিলাম, অনেকগুলি এরকম মোটামোটা খড়ি কিন্তু আমি কেটে রেখে গিয়েছিলাম, এখনও আরও অনেকগুলি রয়েছে। কয়েকদিন বাদেই তো আবার বৃষ্টির দিন চলে আসবে, তো এগুলি কিন্তু নষ্ট হবে, আর মানুষও কিন্তু 1টা 2টা করে নিয়ে যাচ্ছে। মার তো এখন যে পরিস্থিতি, মা নিজে কোনো দিন এগুলি কেটে গুছিয়ে রাখবে না, তাই আমার হাতের সামনে যেহেতু ছিল, তাই এগুলিকে একটু কেটে ভাবছি রেখে যাব। তোমরা অনেকেই বলবে যে খালি মেয়েরাই বাবা মার কষ্ট বোঝে, ছেলেরা বোঝে না। হ্যাঁ, ছেলেরাও বোঝে, কিন্তু একটা মেয়ের মতো একটা ছেলে কোনোদিনই বাবা মার কষ্ট বুঝবে না। আমার ভাই হয়েছে তো কি হয়েছে, আমার ভাই যদি আমার বাবা মার কষ্ট বুঝতো, তাহলে হয়তো কারোর কথা চিন্তা করতো আর না করতো, মার কথাটা একবার ভাবতো, যে এত কষ্ট করে মা আমাকে জন্ম দিয়ে বড় করেছে, মার কথাটা একটু ভাবি। এখন যে ভাইটা নেই, 2 মাস হয়ে গেছে, মা তো আমার পাগলের মতো। আমার কথা শুনে তোমরা আবার কেউ খারাপ পেও না, যদি কোনো ভুল
ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দিও ছোট বোন হিসাবে। মোবাইলটা চার্জে বসিয়ে আমি কিন্তু আরও অনেকগুলি খড়ি কেটে জমা করে রেখে এসেছি। এখন চলে আসলাম ঘরে, মাকে কিছুটা সবজি কেটে দেব, কারণ মা কখন সবজি কাটবে কখন রান্না করবে এমনিতেই মার মাথা কাজ করে না। ওইদিকে তো মা আর বাবু মানে শাশুড়ি মা শ্বশুরমশাই বারবার বলছে রেডি হও রেডি হও। তারপর আমি ভাবছিলাম যতটুকু কাজ এগিয়ে যেতে পারি তাহলে মার জন্য ভালো হয়। আর এখন যদি একটু বেশি করে তরকারি রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু রাতে আর দুজনের জন্য রান্না করতে হয় না, কারণ দুইজন মানুষ একবেলা খেলে আরেক বেলা খায় না। বারবার কিন্তু এই জন্য ইচ্ছে করে না রান্না করতে, এমনিতেই তো খাওয়া দাওয়া করে না ঠিকঠাকভাবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই তোমার বাবা মার পাশে তো এখন কয়েকটা দিন গিয়ে থাকলে ভালো হতো, বাবা এত অসুস্থ তারপরও কেন তুমি যাচ্ছ না দেখতে, মাটা পাগলের মতো গিয়ে 2টা দিন থাকলে তো ভালো হতো। আসলে কি বলো তো বন্ধুরা, কোনো মেয়ে বা কোনো সন্তানই চায় না তার বাবা মার খারাপ সময়ে পাশে না থাকতে। আমিও অনেক চেষ্টা করেছি কিন্তু যেতে পারছি না বা আসতে পারছি না, কারণ বাবার যে মুখের ঘাটা হয়েছে ওইটা কিন্তু একটা ভাইরাস ডাক্তার বলেছে আর কি। তো যেহেতু আমার ছোট্ট মেয়ে আছে তো খালি সমস্ত দিকেই তো চিন্তা করতে হবে। এখন আমি আসলে তো মেয়েটাও আসবে, মেয়েটাও অনেকটা ছোট, মেয়েটাকে রেখে তো আর আসতে পারবো না। তো সেই জন্য কিন্তু এই বাড়ির মানুষ বলো আর ওই বাড়ির মানুষ সবাই না করছিল মেয়েটাকে নিয়ে না আসার জন্য, কারণ বলা তো যায় না কখন কি হয়ে যায়। এমনিতেই সময় পরিস্থিতি দুইটাই আমাদের খারাপ। চিকিৎসার জন্য নিয়ে যাবে বাবাকে বাইরে, তাই আজকে সবাই মিলে দেখতে আসলাম। আজকে হলো রবিবার আর এখন বাজে 11টা। কালকে এসেছিলাম 11টার ট্রেনে, আজকে আবার 11টার দিকে রেডি হয়ে গেছি, বাড়িতে চলে যাব। তো ইচ্ছে তো করছে না, আমার ইচ্ছে করছে কয়েকটা দিন এখানে থেকে যাওয়ার। তোমরাও অনেকে বলো যে বাবা মার কাছে কয়েকটা দিন থেকে যাও, কিন্তু আমি চাইলেও থেকে যেতে পারবো না, পরিস্থিতিটা এখন এরকম হয়ে আছে আর কি। তো রেডি হয়ে গেছি, বাবু মাও রেডি হয়ে গেছে, মানে আমার শ্বশুর শাশুড়ি আর কি। তো আজকে আর ট্রেনে যাব না, আজকে যাব তোমার রিজার্ভ গাড়িতে, কিছু অনেকটা জিনিস আছে হাতে। মামু আমি আবার আসবো। টাটা মামু, আবার আসবে। তুমি এখন ছবি তুলে থাকো, তুমি এখন ছবি তুলে থাকো আর তুমি ছবি তুলে থাকো। দাদা এরকম কার্য করে নেব আমি আর একটা সন্তানের সামনে মার এইরকম কষ্টের মুহূর্তটা নিজের চোখের সামনে দেখা যে কতটা কষ্টের সেটা একটা সন্তানই জানে। তোমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারি না, কিন্তু এখন থেকে যতবার বাড়িতে যাই ততবারই আর যতবার যাব এই জীবনে ততবারই মার এই কান্নাটাই আমাকে দেখতে হবে। মার কষ্টটা কোনো দিনই আমি নিতে পারবো না, যদিও কয়েকদিনের জন্য গিয়ে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু সারা জীবন মার সাথে থাকতে পারবো না মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কয়েকদিনের জন্য অতীত হয়ে যাব। রেডি হয়ে গেছি, একটু করে ভাইয়ের গাছটায় আবারও জল দিয়ে দিলাম, জানি না আবার কবে আসি। রবিবারে প্রায় 12:30টার দিকে আমরা বেরিয়েছি। বাবু, মা, ছোট মামা আর ভাই মানে আমার মামার ছেলে, ওরা যাবে বিকেল 5টায় ট্রেনে আর কি ডাক্তার দেখাতে। তার জন্য আমরা আসলাম তাড়াতাড়ি করে বাবাকে দেখতে। আর তারও আরও একটা কারণ আছে কেন আমরা চলে যাচ্ছি, কারণ আমিও কয়েকদিন পর চলে যাব আসাম বাবুকে নিয়ে। জানি না ভাইয়ের কাজে থাকতে পারবো কি না, সেই জন্য আর কি। মানে একটার পর একটা বিপদ লেগেই আছে, আমারও ওইখানে না গেলে নাই হয়, ইমার্জেন্সি আসামে যেতেই হবে। তার মধ্যে ভাইয়ের কাজটাও পিছিয়ে গেছে, এখন ভাইয়ের কাজটা দেখতে পারবো কি না চোখের সামনে সেটা নিয়েও অনেকটা টেনশনে
ওই বাড়ি থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে একটু রেস্ট না করে বসে পড়লাম আবার সংসারের কাজ নিয়ে। কালকে যাওয়ার সময় যে বাসনপত্রগুলি ধুয়ে দিয়ে গিয়েছিলাম, তারপর তো দুপুরবেলা রাতের বেলা তোমাদের দাদা খেয়েছে, ওই বাসনগুলি কিন্তু জমা হয়েছিল। তাই বসে না থেকে কিন্তু কাজগুলি সেরে নিচ্ছিলাম, কারণ একটু যদি রেস্ট করতে চাই চোখ লেগে যাবে, ঘুমিয়ে যাব, তারপর কিন্তু এই কাজগুলি আর করতে পারবো না। যেহেতু সংসারের কাজগুলি আমাকেই করতে হবে, তাই কিন্তু আর রেস্ট না করে আমার কাজগুলি আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। অনেক কয়টা বাসন আমার ধোয়া হয়ে গেছে, তাই গামলার জল প্রায় শেষ। যা গামলার জলটাকে ভালো করে ফেলে কিন্তু গামলাটাকেও এখন ধুয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি একটু হলেও আমার কথা বা কাজ তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা প্রথম থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। বলতে পারো এখন তোমাদের কাছে এক প্রকার আমি ভিক্ষে চাইছি তোমাদের মূল্যবান সময়গুলি। তোমরা যদি তোমাদের মূল্যবান সময়গুলি দিয়ে আমার ভিডিওগুলি একটু দেখো, তাহলে আমি অনেক উপকার হবে আমার। আমি আমার বাবা মাকে একটু ভালো রাখার চেষ্টা করতে পারবো এই প্ল্যাটফর্মের কিছু টাকা ইনকাম করে। আর একটু কষ্ট করে যদি ভালো লাগে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও, তাহলে কিন্তু আমার পরিবারটাও একটু বড় হবে। আরও একটা কথা বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদিভাই এখন কয়েকদিন ধরে তোমার ভিডিওর নোটিফিকেশন, লাইভের নোটিফিকেশন আমাদের কাছে কেন আসে না। আসলে এটা হয়তো নতুন সমস্যা হচ্ছে ইউটিউবে। যদি তোমাদের সাথে ওইরকমটা হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার নতুন করে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। একদিন উঠান ঝাড় দেওয়া হয়নি, যেন দেখে মনে হয় কত দিন হয়ে গেল উঠান ঝাড় দেওয়া হয় না। তো বাসনগুলি ধুয়ে আমি কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তার সাথে গেটটাও। তারপর আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। ভালো থেকো।